ডিভোর্সের আগে শ্বশুরবাড়ি মনে হতো জেলখানা, আর ডিভোর্সের পর এখন নিজের বাড়ির নরকের মতো লাগে। প্রকাশ্যে অনিচ্ছুক এক ডিভোর্সি নারীর বাস্তব জীবন কাহিনী। পরিস্থিতি যেমনই হোক, ডিভোর্স কখনো সুখ দেয় না। কমপক্ষে কোনো মেয়ে সুখী হতে পারে না। জানি না আমি কেন লিখছি, হয়তো এই জন্য কারণ আমি চাই আমার মতো ভুল আর কেউ না করুক। হয়তো এর জন্য কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে যাক বা ভেঙে পড়ুক। আমি 19 বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে। সংসারটাও ঠিক ছিল। 2.5 বছর। আমাদের একটা ছোট্ট ছেলেও আছে। ওর বয়স এখন 1 বছর। আমার স্বামী স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল, শুধু একটু জেদি ছিল। অবশ্য তাও সব সময় নয়, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদমেজাজের জন্যই বুঝি আজ এই অবস্থা, কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে ছিল না। সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে। ওরকম আমাদের মধ্যেও মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো, কিন্তু ঝগড়া বাঁধলেই আমি তল্পিতল্পা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম। বাপের বাড়িতে বোনরাও আসতো আর ভাইরা তো ছিলই। ওদের কাছে কেঁদে কেঁদে সব বলতাম। তখন সবাই ওকে ফোন করে বেশি কথা শোনাতো। আমারও ছোট বোন তো রীতিমতো অপমান করত। আমারও মনে হতো, ঠিক আছে, কত বড় সাহস, আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো চালাতে চায়। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করত। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাপ চাইব, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, ডিভোর্স দাও, তোমার মতো লোকের সাথে কে সংসার করে? তবে ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি। ওটা ছিল মুখের কথা। ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াটাই আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা এখনো মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে। তাই বলছি, তুই তোকারি, গালিগালাজ, অপমান কিছুই বাদ যায়নি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙে ও আমার গায়ে হাত তুলল। এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তোলেনি, কিন্তু ওই একটা থাপ্পড়, ওটাই যথেষ্ট ছিল। আমি বাপের বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ, বরাবরের মতো এবারও আমি নিজের দোষের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর কী লাভ? আমি যেটা বলেছি সেটাই তারা বিশ্বাস করে নিয়েছে। পরিবারের সবাই বলল, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই, মামলা ঠুকে দাও। আমি সবার পরামর্শে মামলা করলাম। ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো। খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরব্বিরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন এই কেসটা তুলে নেই। ভেতরে ভেতরে আমিও চিন্তা করলাম, আচ্ছা, আমার স্বামী কি আসলেই অপরাধী? ও কি কোনোদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি ওকে অত খারাপ কথা না শোনাতাম, তাহলে কি ও আমার গায়ে সেদিন হাত তুলতো? আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল, আমি যদি এত কিছুর পরে ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায়,
আমাকে আরও পেয়ে বসবে, আমার ওপর ইচ্ছামতো ছুরি ঘোরাবে। একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে। কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু আমার মনের ভেতরে কে যেন চিৎকার করে বলতো, ও তো এমন লোক না। তবে ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিন হাত জোর করে আমার কাছে মাপ চেয়েছিল। এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম। তবে ওর কাছে ফেরত গেলাম না। কিছুদিন পর দুই পরিবারের থেকে বিচার সালিশ হলো। সবার কাছে ও দোষী প্রমাণিত হলো। সবাই ওকে নানা কথা বোঝালো, উপদেশ দিল। তারপর আবার সংসার শুরু করলাম। এরপরেও কয়েক মাস ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের ঝগড়া বেঁধে গেল। ব্যাস, কাপড় চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়িতে গিয়ে উঠলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ। আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল, এভাবে একটা ঝগড়ার পরে একা একা ফিরলে সেটা ভালো দেখায় না। আর আমার বোনদের কথা ছিল, এসব অসুস্থ কিছু না, সব বাহানা। আমরা চাচ্ছিলাম এই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক। কিন্তু এবার কেউই আসলো না। ওরও কিছুদিন পর আমাদের ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব ক্ষেপে গেল। কত বড় সাহস! মেয়েকে এত কষ্টে রেখে তার উপর ডিভোর্স লেটার পাঠায়। সবার কথাই আমারও কাছেও মনে হলো, ঠিকই তো, কত বড় সাহস, আমাকে ডিভোর্স দিতে চাই। ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো। মা বাবা মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়েও হাত তুলেছে। প্রতিশোধের আগুন জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম, এবার ডিভোর্স দেব। কে চায় এমন ফালতু লোকের সংসার করতে? কোর্টে গিয়েও ওকে হেনস্থা করলাম, চেষ্টা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম। আমি চাচ্ছিলাম ও যেন দেওয়ালে পিঠ ঠেকে যায়, যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চায়। আসলে ডিভোর্স হোক আমি কখনোই চাইনি, কিন্তু জেদ আমাকে খেয়ে নিচ্ছিল। আগ বাড়িয়ে ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব। ওর কাছে ছোট হওয়া আমার মানতেই পারছিলাম না। কিন্তু আশ্চর্য ব্যাপার, ও আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবি মেনে নিল। ভরণ পোষণের মাসিক খরচ, ওর সম্পত্তি সব। বিনিময়ে ও পেল শুধু ডিভোর্স। আমাদের ডিভোর্স হয়েছে আজ 3.5 বছর। ও আবারও বিয়ে করেছে, সুখেই আছে, বোঝা যায়। আসলে ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে। এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয়। মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হয়ে পড়ে। ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই, কিন্তু আমি কথার তিরে ওর ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতাম। শারীরিক নির্যাতন করিনি সত্যি, কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম। এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি, কিন্তু দোষের কথা মানুষ কতটাই বা বলে। মাঝে মাঝে ভাবি, ইস,
আমার পরিবার যদি একটু নিজের থেকে বুঝিয়ে আমাকে সংসার করার উপদেশ দিত, যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকটা বলতো, মনে করিয়ে করাতো, আমি যদি নিজের জেদ নিয়ে পড়ে না থাকতাম, একটু ওর কাছে নত হতাম, তাহলে হয়তো আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। ডিভোর্সের আগে শ্বশুরবাড়ি জেলখানা মনে হতো, ডিভোর্সের পর এখন নিজের বাড়ি নরকের মতো লাগে। আজ আমার ভাই বোন বন্ধুবান্ধব সবাই নিজেদের সংসারে আছে। যারা ডিভোর্সের উৎসাহ দিয়েছে সবাই সংসার নিয়ে ব্যস্ত, কিন্তু ছোট্ট ভুলে সব শেষ হয়ে গেছে। ধুকে ধুকে মরছি, তাই দয়া করি আর কারোর সাথে যেন এমন না হয়। বোনদের প্রতি এটুকুই আমার অনুরোধ রইল। স্ত্রী কখনো স্বামীর কাছে বড় হয় না, স্বামীর কাছে সবসময় নিজেকে ছোট ও বিনয়ী হিসেবে উপস্থাপন করলে তুমি শুধু স্বামী নয়, পরিবারের সমাজের কাছে তুমি শ্রেষ্ঠ বধূ। স্বামীর ভালোবাসায় তোমার জীবনটা ধন্য হবে। আজকের গল্পটা এই পর্যন্তই। তো আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে। তো আজকের মতো এই পর্যন্ত রাখি, আবার আসবো একটা নতুন গল্প নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।